Assalamualaikum dear student. This is Ariful Islam Khan, lecturer, Department of English, Marston College. Today I will talk about tag question. Before studying the class, I want to remember you the slogan during this pandemic situation, stay home, stay safe. আমরা নিজেরা বাসায় থাকবো, নিজেদেরকে সেফ রাখবো এবং অন্যদেরকেও সেফ থাকার সুযোগ করে দিব। ক্লাসে ফিরে আসি। আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। এটাকে আমরা কোশ্চেন ট্যাগও বলতে পারি অথবা টেইল কোশ্চেনও বলতে পারি। তোমরা দেখো ট্যাগ কোশ্চেনটা গ্রামারের সবচেয়ে ইজিয়েস্ট একটা টপিক। তবে এখানে কিছু বিষয় মাথায় থাকলে, কিছু বিষয় মাথায় রাখতে পারলে আমি মনে করি পরীক্ষাতে 5-এ 5 পাওয়া সম্ভব। আমরা এখানে আজকে মাত্র 5টা রুলস পড়বো। 5টা রুলসের মাঝে আমরা টোটাল ট্যাগ কোশ্চেন এই টপিকটাকে ইনক্লুড করার চেষ্টা করবই। আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে খেয়াল করি। রিনা ইজ ওয়ার্কিং হার্ড, এখানে আমরা ইজেন্ট শি লিখেছি। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি। রিনা ইজ ওয়ার্কিং হার্ড, এখানে হচ্ছে আমরা কমা বসিয়েছি এবং পরে ইজেন্ট শি এই অংশটা লিখে সব শেষে আমরা একটা কোশ্চেন মার্ক লিখেছি। ট্যাগ কোশ্চেনগুলো আমরা এভাবেই সলভ করব। পরীক্ষাতে আমাদেরকে এই পার্টটা দেওয়া থাকবে, রিনা ইজ ওয়ার্কিং হার্ড, এরপর হচ্ছে কমা, তারপরের জায়গাটা পরের অংশটা খালি থাকবে। এই অংশটাতে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটাকে লিখব। এবার অ্যান্সারটা কিভাবে লিখব, এগুলো লিখতে হলে, এই প্রসেসটা শিখতে হলে আমরা জাস্ট 5টা রুলস হচ্ছে আজকে ফলো করব। 5টা রুলসের মাঝে আমরা চেষ্টা করব ট্যাগ কোশ্চেনের টোটাল অ্যান্সারটা কিভাবে করতে হয়, ট্যাগ কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, এই বিষয়টা আমরা আজকে শিখে যাব। দুইটা পার্ট করতে হবে। এখন পরীক্ষাতে কেউ কেউ বলতে পারো যে স্যার পরীক্ষাতে আমরা কি শুধুমাত্র অ্যান্সারটা লিখব নাকি ফুল সেন্টেন্সটা লিখতে হবে? তাহলে তাদের জন্য অবশ্যই বলে রাখি যে পরীক্ষাতে তোমাদেরকে অবশ্যই ফুল সেন্টেন্সটাকে লিখে তারপর হচ্ছে তোমাদেরকে ট্যাগটা লিখতে হবে, মানে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে খেয়াল করলাম। আর এই ট্যাগকে সলভ করার জন্য, আমরা এই ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা যে 5টা রুলস পড়বো, তাহলে প্রথম রুলসটা আমরা দেখে নিই, অক্সিলারি ভার্ব দিয়ে করব। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে করব। আমাদের বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। তাহলে মাথায় শুধু এইটুকু রাখতে হবে যে কোন সেন্টেন্সে, তাহলে আমরা প্রথমে দেখব কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করব। তাহলে এটাই একটা রুলস। তাহলে এই রুলটা মনে রাখতে আশা করি কারো কোনো কষ্ট হবে না। প্রথম রুলটা মনে রাখবো কিভাবে, যে অক্সিলারি ভার্ব দিয়েই করব। তাহলে অক্সিলারি ভার্ব আমরা প্রথম সেন্টেন্সটা খেয়াল করি, রিনা ইজ ওয়ার্কিং হার্ড। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমরা এখানে ট্যাগ করেছি হচ্ছে ইজ দিয়ে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এই পার্টটাতে, যে পার্টটা সেন্টেন্সের পার্টটা, যেটা এই পার্টটাতে আমরা দেখব সেন্টেন্সটা কি হাবোধক নাকি না বোধক। যদি এখানে হাবোধক হয়, রিনা ইজ, এখানে আমরা দেখছি যে হাবোধক, এখানে হাবোধক হলে পরে কোশ্চেন ট্যাগ করার সময় আমরা সেটাকে না বোধকে করব। আবার এই পাশে হচ্ছে না বোধক হলে আমরা পরের পাশটাতে হাবোধক করব। তাহলে আমরা দেখছি রিনা ইজ ওয়ার্কিং হার্ড, এখানে ইজ এর সাথে কোনো নট বা নো এর কোনো কানেকশন নেই, এটা একটা হাবোধক সেন্টেন্স। আমরা যখন ট্যাগ করব তখন সেটা না বোধক করে করব। তাহলে আমরা এখানে ইজ ছিল, ইজটাকে নিয়ে নিলাম। এখানে নট নেই, সে কারণে হচ্ছে আমরা নট ব্যবহার করেছি। নট আমরা পুরোপুরি লিখবো না, ফুল নট লিখবো না, আমরা কনস্ট্রাক্টেড করে লিখবো, সংক্ষিপ্তভাবে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে লিখবো। রিনা ইজ ওয়ার্কিং হার্ড ইজন্ট শি। তাহলে এইখানে আমরা রিনা ব্যবহার করলাম, এখানে হচ্ছে আমরা শি ব্যবহার করলাম। প্রশ্ন হতে পারে তাহলে আমরা রিনা কেন ব্যবহার করলাম না? আমরা এখানে নাউন ব্যবহার করব না, আমরা এই অংশটাতে প্রনাউন ব্যবহার করব। তাহলে রিনা একটা মেয়ে, মেয়ে হওয়ার কারণে আমরা এখানে প্রনাউন শি ব্যবহার করেছি। তাহলে এই প্রথম রুলসটা আমরা বুঝতে পারলাম, যে সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেই সেন্টেন্সটাকে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ করব। অক্সিলারি ভার্বটাকে আমরা ওইখানে নিয়ে যাব, এখানে হাবোধক থাকলে এটাকে না বোধক করব। এখানে যে সাবজেক্টটা থাকবে তাকে আমরা এখানে লিখব। যদি নাউন থাকে তাহলে আমরা নাউন না লিখে নাউনের পরিবর্তে যে প্রনাউনটা ব্যবহৃত হবে আমরা সেই প্রনাউনটা সেখানে ব্যবহার করব। এবার পরের রুলে আসি, যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে আমাদের রুলস দুইটাই, একটা আমরা শেষ করে ফেললাম যেটাতে অক্সিলারি ভার্ব থাকবে, এটাকে কিভাবে করব আমরা অলরেডি দেখেছি। এখন পরের রুলটা কি, যেটাতে অক্সিলারি ভার্ব থাকবে না, যে সেন্টেন্স আমরা অক্সিলারি ভার্ব পাবো না এই সেন্টেন্সটাকে কিভাবে করব। তাহলে আমরা এখানে লিখেছি অক্সিলারি না থাকলে
আমরা কি করব ডু ডাজ এবং ডিড দিয়ে করব আমরা জানি ডু ডাজ হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করি যখন আমরা দেখব কোন সেন্টেন্সে পাস্ট টেন্সে আছে তাহলে আমরা ডিড দিয়ে হচ্ছে ট্যাগ করব আবার কোন সেন্টেন্স প্রেজেন্টে আছে অক্সিলারি ভার্ব নেই এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ডু ডাজ দিয়ে করব আমরা এখানে एग्जांपल লিখেছি হি হেল্পস মি তাহলে এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব নাই আমরা হচ্ছে এখানে একটা ভার্ব পেলাম হচ্ছে প্রেজেন্ট ফর্মে যখন কোনো ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে সাবজেক্টের পরে তাহলে এটা একটা প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন ট্যাগ করব তাহলে আমরা প্রথমে খেয়াল করে নিব সহজভাবে চেনার জন্য এই সেন্টেন্সটাতে এস বা ইয়েস আছে কিনা যে সেন্টেন্সটাতে এস বা ইয়েস আছে সেটাতে আমরা ডাজ দিয়ে করব এই সেন্টেন্সটা এখানে হাবোধক আছে সে কারণে আমরা ডাজের সাথে নট ব্যবহার করেছি ডাজন্ট ব্যবহার করেছি তারপরে এখানে হি আছে আমরা এই হিটাকে এখানে নিয়ে এসেছি পরের সেন্টেন্সটা আমরা দেখি আই হেল্প ইউ এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ফর্মে আছে এবং এই সেন্টেন্সের সাথে এই হেল্পের সাথে আমাদের এস বা ইয়েস না থাকার কারণে আমরা বুঝে নিচ্ছি সহজে এটাকে আমরা ডু দিয়ে করব এখানে হাবোধক থাকার কারণে আমরা এখানে নাবোধক করব ডোন্ট করব এখানে যে সাবজেক্ট আছে সেটাকে বসিয়ে দিব তাহলে আই হেল্প ইউ এটার অ্যানসার হিসেবে আমরা পেলাম হচ্ছে ডোন্ট আই তারপর ছিলাম হচ্ছে যে যখন কোনো সেন্টেন্সের ভার্বটা পাস্ট ফর্মে থাকবে তাহলে আমরা সেটার জন্য ডিড ব্যবহার করব এবং এই অংশটাতে হাবোধক থাকলে আমরা এই অংশটাতে নাবোধক ব্যবহার করব এই কারণে হচ্ছে আমরা ডিডন্ট ব্যবহার করলাম ডিডন্ট এর পরে আমরা হি ব্যবহার করলাম এখানে প্রনাউনটা আমরা নিয়ে গেলাম তারপরে রুলটা যেটা আসি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভার্ব দিয়ে শুরু হয় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে সেন্টেন্সটাতে সাবজেক্ট থাকবে না ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে লেট দিয়ে আমরা দেখি যে সেন্টেন্সটাতে লেট থাকে সেটাও ইম্পারেটিভ যেমন লেট মি ডু ইট এই ধরনের সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন ট্যাগ করব তখন আমরা সবসময় উইল ইউ বসিয়ে দেব এরকম খেয়াল রাখতে হবে না কোথায় ডু ডাজ ডিড এরকম বিষয় মনেও রাখতে হবে না তোমাদের মাথায় এইটুকু থাকলেই হবে যে যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাবো তখন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ উইল ইউ করব এখানে আমরা একটা एग्जांपल লিখেছি ডোন্ট ডিস্টার্ব মি আমরা অ্যানসার পেয়েছি কি উইল ইউ তাহলে আমরা যদি এরকম কোন সেন্টেন্স পেতাম লেট মি ডু ইট তাহলে অ্যানসার কি হবে উইল ইউ স্টে উইথ মি অ্যানসার কি হবে উইল ইউ এরপরে যে অংশটা খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস কথাটা যখন থাকবে লেটস কথাটার জন্য আমরা শ্যাল উই ব্যবহার করব যে সেন্টেন্সটা লেটস দিয়ে শুরু হবে আমরা প্রথমে বলে নিচ্ছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও শুরু হবে তাহলে এইখানে ব্যতিক্রম হচ্ছে লেটস থাকলে আমরা উইল ইউ বসাবো না লেটস উইল ইউর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে শ্যাল উই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা উইল ইউ ব্যবহার করব শুধুমাত্র লেটস কে ব্যতীত রেখে লেটস থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে শ্যাল উই বলেছিলাম যে আজকে 5টা রুল আগে আমরা এক্সপ্লেইন করে শিখে নিব প্রথমে আমরা 3টা রুলস অলরেডি কমপ্লিট করে ফেলেছি 4 নম্বর রুলসটাতে আমরা এসে পড়েছি এভরি অথবা নো এভরি অথবা নোর পরে আমরা দুইটা জিনিস বসাই থিং অথবা পারসন যখন থিং বসাই তখন প্রনাউন হবে ইট যখন পারসন বসাই তখন প্রনাউন হবে দে আমরা एग्जांपलটা খেয়াল করি নোবডি লাইকস ইউ এই एग्जांपलটাতে আমরা দেখি এখানে নো অথবা এভরি পরে বলছিলাম যখন পারসন বসবে তখন প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে দে তাহলে আমরা নোবডি লাইকস ইউ এখান থেকে প্রনাউন নিলাম হচ্ছে দে আর এখানে ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমরা কেন ডু বসিয়েছি কারণ দে এর সাথে কখনো ডাজ ব্যবহৃত হয় না দে এর সাথে সবসময় আমাদেরকে ডু ব্যবহার করতে হয় ঠিক আমরা যখন এখানে নো কেটে দিয়ে আমরা যখন লিখব হচ্ছে এভরিবডি লাইকস ইউ এই ক্ষেত্রে আমরা তখন আবার এই ডু এর সাথে আমরা কি করে ফেলবো এন অথবা টি যোগ করে দিব আই মিন ডোন্ট বানিয়ে ফেলবো এটাকে আমরা হচ্ছে ডোন্ট বানিয়ে লিখবো কারণ এখানে হচ্ছে আমরা যখন নোবডি উঠিয়ে দিয়ে নোবডিকে এভরিবডি করে ফেলেছি তখন এই পাঁচটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে ওই পাঁচটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে আবার এই পাঁচটা যখন নেগেটিভ থাকবে আমাদেরকে ট্যাগের পার্টটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে হবে পরের রুলটাতে আসি আমাদের 5 নাম্বার রুল এবং ফাইনাল রুল ফর টুডে ইউ সি হার্ডলি স্কেয়ারসলি সেলডম লিটল ফিউ এটসেট্রা এইগুলো হচ্ছে নেগেটিভ শব্দ এই নেগেটিভ শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে
সেই ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ধরবো, যদিও ওই সেন্টেন্সটাতে নো, নেভার, নট এই ধরনের নেগেটিভ এক্সপ্রেশন থাকবে না, তারপরও এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। এখানে एग्जांपलটা দেখি আমরা, আই হার্ডলি নো ইউ। এখানে হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ, হার্ডলি শব্দটা থাকার কারণে আমরা হচ্ছে এই পার্টটাকে নেগেটিভ এখন ধরে নিব এবং এই পার্টটাকে আমরা এখন অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা দেখি এখানে হচ্ছে নু ব্যবহৃত হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্মে। তাহলে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা খেয়াল করব ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে কিনা। যদি এস বা ইএস না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব। তাহলে আমরা ডু ব্যবহার করে নিলাম। এখানে না বোধক হওয়ার কারণে আমরা এখানে নট ব্যবহার করিনি। এখানে প্রনাউনটাকে আমরা এখানে আই আবার বসিয়ে নিলাম। আরেকটা एग्जांपल দেখি, এ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস। এই ক্ষেত্রে আমরা দেখি যে যেহেতু এই ভার্বের সাথে হচ্ছে এস আছে, তাহলে আমরা জানি যে ভার্বের সাথে এস আছে ওইটাকে আমরা ট্যাগ করব হচ্ছে ডাজ ব্যবহার করে। তাহলে হচ্ছে আমরা ডাজ ব্যবহার করে নিলাম। এ ওয়ার্কিং ডগ একটা ইত প্রাণী, যে প্রাণীগুলো কথা বলতে পারে না, আমরা এদেরকে প্রনাউন হিসেবে এদের জন্য ব্যবহার করি ইট। এই কারণে হচ্ছে আমরা ইট ব্যবহার করেছি, ডাজ ইট। আর ডাজ এখানে যেহেতু সেলডম ব্যবহৃত হয়েছে সে কারণে এই সেন্টেন্সটাই ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ সেন্টেন্স, যার কারণে হচ্ছে আমরা কি করব, এখানে ডাজন্ট ব্যবহার না করে ডাজ ব্যবহার করব। আজকে আমরা এই পাঁচটা রুল ছাড়া আর 15টা এক্সারসাইজ করব। আর 15টা এক্সারসাইজ আমি মনে করি দে আর ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসি পরীক্ষা সহ কলেজের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতেও এই 15টা সেন্টেন্স থেকে আশা করি তোমরা তোমাদের পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, লেকচারের এই পর্যায়ে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলসের এক্সারসাইজ করব। আমরা আগেই বলে নিয়েছিলাম যে এখানে আমরা 15টা রুলসের এক্সারসাইজ করব। এক্সারসাইজ নাম্বার 1, এই সেন্টেন্সটি আমরা শুরু করেছি এভাবে, ওয়ান হ্যাজ ডান ইট। যখন কোনো সেন্টেন্স আমরা ওয়ান দিয়ে শুরু করব তাহলে ট্যাগ করার সময় আমরা ওয়ানই রাখবো। এখানে আমরা হ্যাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি অ্যাফার্মেটিভ ফরম্যাটে। ট্যাগ করার সময় সেটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে আমরা লিখব হ্যাজেন্ট এবং ওয়ানই থেকে যাবে ওয়ান। তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে হ্যাজেন্ট ওয়ান। সেন্টেন্সটি ছিল ওয়ান হ্যাজ ডান ইট, আমরা অ্যান্সার পেয়েছি হচ্ছে হ্যাজেন্ট ওয়ান। এক্সারসাইজ নাম্বার 2, এই সেন্টেন্সটিতে আমরা দুইটি ক্লোজ রেখেছি, অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট। এখন কোশ্চেন আসতে পারে যে যে সেন্টেন্সে দুইটি ক্লজ থাকবে তাহলে আমরা কোন ক্লজটিকে ফলো করে ট্যাগ করব। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ক্লজটিতে কানেক্টর যুক্ত আছে আমরা ওই ক্লজটিকে বিবেচনা না করে যে ক্লজের সাথে কানেক্টর নেই সেই ক্লজটিকে আমরা বিবেচনা করব। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউ সে, এটা হচ্ছে কানেক্টর যুক্ত ক্লজ। ইউ ক্যান ডু ইট, এই ক্লজটিতে কানেক্টর নেই, সুতরাং আমরা ইউ ক্যান ডু ইট এটাকে বেস করে এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ট্যাগ করব। তাহলে আমরা এখানে ক্যান পেলাম এবং নেগেটিভ করলে সেটা ক্যান্ট হয়ে যাবে এবং এখান থেকে ইউ সাবজেক্ট হিসেবে পেলাম এবং এই ইউকে আমরা হচ্ছে ক্যান্টের পরে প্রনাউন হিসেবে বসিয়ে দিলাম। তাহলে আমরা এই সেন্টেন্সের অ্যান্সার পেলাম হচ্ছে ক্যান্ট ইউ, আর সেন্টেন্সটি ছিল অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট। এক্সারসাইজ নাম্বার 3, এই সেন্টেন্সটি শুরু হয়েছে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে। তাহলে এই রুলটি একটু মাথায় রাখার চেষ্টা করো, যে সেন্টেন্সগুলো টু যুক্ত ভার্ব অথবা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হবে এই ধরনের সাবজেক্টের প্রনাউন আমরা হচ্ছে ইট ব্যবহার করব। এখানে দেখো, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, আমরা ইজকে যেহেতু এখানে অ্যাফার্মেটিভ অবস্থায় আছে আমরা এটাকে নেগেটিভে নিয়ে যাচ্ছি ট্যাগে, তখন সেটা হয়ে যাচ্ছে ইজন্ট এবং টেলিং লাইস থেকে আমরা প্রনাউন হিসেবে পেলাম হচ্ছে ইট। তাহলে অ্যান্সার পেলাম ইজন্ট ইট এবং কোশ্চেনটি ছিল টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। এক্সারসাইজ নাম্বার 4, এই সেন্টেন্সটি আমরা শুরু করেছি এভাবে, ওয়ান লাই বিগেটস 100 লাইস। তাহলে সিঙ্গুলার একটা সাবজেক্ট, ওয়ান লাই একটা লাই, বিগেটস এই কারণেই হচ্ছে আমাদের পরবর্তী ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। আমরা জানি যে ভার্বের সাথে এস থাকবে আমরা এই ধরনের সেন্টেন্স যখন ট্যাগ করব তাহলে ডাজ দিয়ে করব। যেহেতু এই পার্টটি অ্যাফার্মেটিভ ফরম্যাটে আছে তাহলে আমরা ট্যাগে হচ্ছে সেটাকে নেগেটিভে নিব, ওয়ান লাই বিগেটস, তাহলে আমরা ডাজেন্ট পেলাম এবং ওয়ান লাই থেকে ইট পেলাম, যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট ইট, এবং
এই ইট যুক্ত করে আমরা এই কোশ্চেনের ট্যাগ আমরা তৈরি করব এভাবে, ডাজেন্ট ইট 1 লাইফ বিগেটস 100 লাইফ। তাহলে অ্যান্সার হবে ডাজেন্ট ইট। এক্সারসাইজ নাম্বার 5, এই সেন্টেন্সটি শুরু হয়েছে এভাবে, ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার। এই ক্ষেত্রে আমরা দেখি এটাও সিঙ্গুলার সাবজেক্ট ম্যান, এবং হার্ডলি একটি নেগেটিভ শব্দ। আমরা এই নেগেটিভ শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে পাবো তখন আমরা ট্যাগ করার সময় অ্যাফার্মেটিভ ফরম্যাটে করব। যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা ডাজ দিয়ে করব, এবং ম্যান থেকে আমরা হি নিলাম। হার্ডলি থাকার কারণে ডাজের সাথে আমরা হচ্ছে নট ব্যবহার করব না। পরবর্তী এক্সারসাইজে আমরা আসি, কোশ্চেন নাম্বার 6 অথবা এক্সারসাইজ নাম্বার 6। এই সেন্টেন্সটি আমরা শুরু করেছি এভাবে, এ লায়ার লিডস আ মিজারেবল লাইফ। একজন মিথ্যাবাদী, লিডস সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে আমরা ভার্বের সাথে লিডের সাথে আমরা এস যুক্ত করেছি। তাহলে ভার্ব সিঙ্গুলার, এ লায়ার লিডস। আমরা জানি ভার্বের সাথে যখন এস বসে তাহলে আমরা ডাজ দিয়ে করব। এখানে যেহেতু অ্যাফার্মেটিভ ফরম্যাটে আছে তাহলে নেগেটিভে আমরা হচ্ছে ট্যাগ করব। আমরা ডাজকে ডাজেন্ট করে নিচ্ছি এবং এই লায়ার থেকে আমরা হি প্রনাউনটিকে ধরে নিচ্ছি। এক্সারসাইজ নাম্বার 7, এই সেন্টেন্সটিতে একটা নতুন কিছু শিখতে যাচ্ছি, অল অফ আস। এই ধরনের সাবজেক্ট যখন থাকবে অল অফ আস, তাহলে এই আজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। আমরা ট্যাগ করার সময় আজকে উই করে ফেলবো। যদি এরকম থাকতো যে অল অফ দেম, তাহলে আমরা দেমকে দে করে ফেলতাম। পরবর্তীতে আমরা দেখি আছে ওয়াট টু। ওয়াট টু একটা মডেল অক্সিলারি, আমরা মডেল অক্সিলারি দিয়েই হচ্ছে এই সেন্টেন্সটির ট্যাগ করব। তাহলে আমরা ওয়াট থেকে ওয়াটেন্ট নিয়ে নিলাম এবং অল অফ আস থেকে উই নিয়ে নিলাম। এক্সারসাইজ নাম্বার 8, এভরির একটা রুলস আমরা পড়েছি। এভরির পরে যদি ব্যক্তি থাকে তাহলে হচ্ছে আমরা প্রনাউন হিসেবে দে ব্যবহার করব। এভরির পর যদি বস্তু থাকে তাহলে হচ্ছে আমরা প্রনাউন হিসেবে ইটকে আমরা গ্রহণ করব। তাহলে এভরি রিলিজিয়ান নিঃসন্দেহে কোনো পার্সন না, তাহলে আমরা এই সাবজেক্টের প্রনাউন ইট ধরে নিব। টিচেস আজ মোরালিটি, এবং ভার্বের সাথে এস আছে আমরা ডাজ দিয়ে করব। অ্যাফার্মেটিভ থাকার কারণে ডাজেন্ট হয়ে যাবে এবং এভরি রিলিজিয়ান ইট হয়ে যাবে। এক্সারসাইজ নাম্বার 9, এই সেন্টেন্সটি শুরু করেছি আমরা নু দিয়ে, একটা কমা লিখেছি। দে রিড অনলি টু পাস ইন দ্য এক্সামিনেশন। এই সেন্টেন্সটি যদিও নু দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই নু পুরো সেন্টেন্সটিতে প্রভাবিত করবে না, যেহেতু সে কমা দ্বারা আবদ্ধ আছে। এবং বাকি অংশটি, সেন্টেন্সের বাকি অংশটিতে আমরা যে সাবজেক্ট এবং ভার্ব পাবো সেটা দিয়ে হচ্ছে আমরা ট্যাগ করব। দের পর আমরা দেখি রিড প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করি। যে ভার্বের সাথে এস আছে ডাজ ব্যবহার করি, যে ভার্বের সাথে এস নেই সেটার সাথে আমরা ডু ব্যবহার করি। তাহলে রিডের সাথে এস নেই, আমরা হচ্ছে ডু ব্যবহার করব। হাবোধক আছে আমরা না বোধক করে নিব, ডোন্ট করে নিব। এবং প্রনাউন দে আছে আমরা দেকে দেই রেখে দিব। তাহলে অ্যান্সার পাচ্ছে হচ্ছে ডোন্ট দে। এক্সারসাইজ নাম্বার 10, আই নিড এ পেন। নিড নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে নিড কখন ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার কখন মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা খুব সহজে আমরা বুঝে নিব। আমরা এর পরের এক্সাম্পলটাও নিড নিয়েই হচ্ছে লিখেছি। আমরা আই নিড এ পেন, এখানে নিডের পরে কোনো ভার্ব ব্যবহৃত হয় নাই। আমরা জানি মডেল অক্সিলারির পরে একটা ভার্ব ব্যবহৃত হয়, এবং যেহেতু নিডের পরে কোনো ভার্ব ব্যবহৃত হয় নাই, নিড হচ্ছে এখানে মেইন ভার্ব। এবং আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা হচ্ছে ডু অথবা ডাজ ব্যবহার করি। যে ভার্বের সাথে এস থাকে না আমরা ডু ব্যবহার করি। হাবোধক থাকার কারণে আমরা এখানে ডোন্ট লিখেছি এবং আই প্রনাউনটা লিখে নিয়েছি। আই নিড এ পেন, অ্যান্সার হবে ডোন্ট আই। এক্সারসাইজ নাম্বার 11, এই সেন্টেন্সটিতে আমরা আবারও নিড ব্যবহার করেছি। আই নিড ডু ইট, এই সেন্টেন্সটিতে আমরা নিডের পরে ডু ব্যবহার করেছি, একটা ভার্ব ব্যবহার করেছি। তাহলে নিড এখানে হচ্ছে মডেল অক্সিলারি, আমরা নিডকে দিয়েই হচ্ছে এই সেন্টেন্সটি ট্যাগ করব। নিড এখানে হাবোধক আছে, আমরা এটা ট্যাগ করার সময় নিডেন্ট লিখে ফেলেছি এবং আই প্রনাউনটিকে আমরা যথাস্থানে বসিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সার হচ্ছে নিডেন্ট আই। কোশ্চেন ছিল আই নিড ডু ইট। এক্সারসাইজ নাম্বার 12, এই সেন্টেন্সটিতে আমরা আই এম ভেরি লেট, এই ধরনের সেন্টেন্স আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে।
আই এম এর সংক্ষিপ্ত মানে এম নট না লিখে আমরা লিখি হচ্ছে এইন্ট সংক্ষিপ্ত রূপে। এইন্ট আই অথবা এই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে এইন্টাই যেহেতু রিটেন ইংলিশে ফর্মাল না, সে কারণে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এর অ্যান্সার আরেন্ট সাজেস্ট করে থাকি আরেন্টাই লেখার জন্য, তবে এইন্টাই লিখলে ভুল হবে না। এক্সারসাইজ নাম্বার 13, হাউ ডিসগাস্টিং। এই সেন্টেন্সটিতে আমরা দেখি কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব থাকে ইজ ইট। হাউ ডিসগাস্টিং ইজ ইট, সেন্টেন্সটি এইরকম ছিল হাউ ডিসগাস্টিং ইজ ইট, তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম হচ্ছে ইট এবং ভার্ব পেলাম হচ্ছে ইজ, আর এই ইট ইজ দিয়ে আমরা হচ্ছে এই সেন্টেন্সটি ট্যাগ করব ইজন্ট ইট। এত কিছু মনে না রাখতে পারলেও এতটুকু মনে রাখলেই হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব মেনশন করা নেই, সেক্ষেত্রে আমরা এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ আমরা ইজন্ট ইট দিয়ে করব, এইটুকু কথা মনে রাখলেই হবে। পরের সেন্টেন্সটিতে আমরা আসি, এক্সারসাইজ নাম্বার 14, আই অ্যাপোস্ট্রফি ডি। এখন এই ডি দিয়ে কি বোঝাচ্ছে, হ্যাড অথবা উড। এখন আমরা বুঝবো কিভাবে, যখন দেখব ডি এর পরে হেল্প প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এই ডিটা হচ্ছে উড মিন করছে, তাহলে আমরা এটা উড দিয়ে করব। যখন দেখব ডি এর পরের ভার্বটা থার্ড ফর্মে আছে তাহলে হচ্ছে আমরা এই ডিকে হ্যাড ধরবো এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা ট্যাগ করব। তাহলে এইখানে আমরা পেলাম হচ্ছে ডি এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা দেখছি এখানে উড ব্যবহৃত হয়েছে, আই উড হেল্প ইউ। তাহলে আমরা মডেল অক্সিলারি উডকে নেগেটিভ করব, উডন্ট এবং আই ব্যবহার করে নিব। গুড মর্নিং, এই ধরনের সেন্টেন্স থাকতে পারে অপটেটিভ সেন্টেন্স, এটা আমরা উইশ করে থাকি, আই উইশ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা ধরে নিব তার পূর্বে একটা সাবজেক্ট ভার্ব আছে আই উইশ অথবা উই উইশ, সেই অনুযায়ী আমরা এই ধরনের সেন্টেন্সের ট্যাগ করব হচ্ছে ডোন্ট আই অথবা ডোন্ট উই লিখে। প্রিয় শিক্ষার্থী, আমরা 15টি রুলসের এক্সারসাইজ করেছি, আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদিও এই 15টি রুলসের ভেতরেই তোমরা সব ধরনের রুলসকে খুঁজে পাবে, তারপরও তোমাদের বোর্ড কোয়েশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, এবং কোথাও যদি সমস্যা হয়, যদি কোনো রুলস বুঝতে অসুবিধা হয় বা কোনো এক্সারসাইজ না পারো, অবশ্যই সাবজেক্ট টিচারদের সাথে কথা বলে তোমাদের সমস্যা সমাধান করে নেবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।